বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। যুদ্ধে ইরানের নতুন লক্ষ্যবস্তু নিয়ে বাড়ল উত্তেজনা। এদিকে অপারেশন টু প্রমিস 4 40তম ধাপে ইসরায়েল ইরান হিজবুল্লাহর যৌথ হামলা। থাকছে ইরানের হামলায় ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র সংকটে উপসাগরীয় দেশগুলো। এদিকে যে যুদ্ধ বিমানের জন্য অপেক্ষা করছে আমেরিকা। আর থাকছে ইরানের পর আমেরিকার জন্য বড় বিপদ চীন। জানিয়ে দিব অসহায় স্বীকারোক্তি, গোপনে পরাজয় মেনে নিল ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দিব চীন ইরানের বন্ধুত্বে ব্যর্থ হচ্ছে যুক্তরাষ্ট্র। যুদ্ধে ইরানের নতুন লক্ষ্যবস্তু নিয়ে বাড়ল উত্তেজনা। ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কার্যালয়কে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করে একটি তালিকা প্রকাশ করেছে ইরান। ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির বরাতে টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, তালিকায় মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজন, গুগল, মাইক্রোসফট এবং এনভিডিয়ার ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে থাকা অফিসগুলোর নাম উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, আঞ্চলিক যুদ্ধ যখন অবকাঠামোগত যুদ্ধের দিকে বিস্তৃত হচ্ছে, তখন ইরানের সম্ভাব্য লক্ষ্যবস্তুর পরিধিও ধীরে ধীরে বাড়ছে। তবে এই সম্ভাব্য লক্ষ্যবস্তুর বিষয়ে তারা কোনো নির্দিষ্ট সূত্র উল্লেখ করেনি। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে সাম্প্রতিক সময়ে উত্তেজনা দ্রুত বাড়ছে। বিশেষ করে ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি ও পরোক্ষ হামলা পাল্টা হামলার ঘটনা বাড়ার ফলে অঞ্চল জুড়ে নিরাপত্তা পরিস্থিতি অস্থির হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধ যদি সামরিক স্থাপনা ছাড়িয়ে জ্বালানি, যোগাযোগ ও প্রযুক্তি অবকাঠামোর ওপর ছড়িয়ে পড়ে, তাহলে তা পুরো অঞ্চলের অর্থনীতি ও ডিজিটাল অবকাঠামোর জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে। কারণ উপসাগরীয় দেশগুলোতে আন্তর্জাতিক প্রযুক্তি কোম্পানিগুলোর গুরুত্বপূর্ণ ডেটা সেন্টার ও আঞ্চলিক অফিস রয়েছে। এমন পরিস্থিতিতে ইরানের সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকা প্রকাশ নতুন করে উত্তেজনা বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অপারেশন ট্রু প্রমিস 4 40তম ধাপে ইসরায়েলে ইরান হিজবুল্লাহর যৌথ হামলা। লেবাননের হিজবুল্লাহর সঙ্গে সমন্বিতভাবে অপারেশন ট্রু প্রমিস 4-এর 40তম পর্যায়ের জোরালো হামলা শুরু করার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসি। আজ ভোরে বিশেষ বিবৃতিতে আইআরজিসি জানায়, ইয়া আমির আল মুমিনিন কোডনেম ব্যবহার করে এই বিশাল সামরিক অভিযান শুরু করা হয়েছে। এই দফায় তেল আবিব, আল কুদস ও হাইফা সহ ইসরায়েলের 50টিরও বেশি লক্ষ্যবস্তু এবং ওই অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে কদর, এমাদ, খাইবার শেকান ও ফাত্তাহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। বিশেষ করে জর্ডানের আল আজরাক এবং সৌদি আরবের আল খার্জ বিমান ঘাঁটিকে এই হামলার আওতায় আনা হয়েছে বলে জানা গেছে। বিবৃতিতে আইআরজিসি প্রথমবারের মতো স্পষ্টভাবে উল্লেখ করেছে যে এই অভিযান লেবাননের ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সরাসরি সমন্বয়ের মাধ্যমে পরিচালিত হচ্ছে। একই সময়ে হিজবুল্লাহর পক্ষ থেকে অপারেশন ডিভোর্স স্ট্র শুরু করার ঘোষণা দেওয়া হয়েছে। তারা উত্তর ইসরায়েল লক্ষ্য করে শতধাটি রকেট নিক্ষেপ করেছে। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো গত 24 ঘণ্টায় ইরান থেকে ক্ষেপণাস্ত্রের হামলার হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার বিষয়টি স্বীকার করেছে। পরিস্থিতির ভয়াবহতায় অধিকৃত অঞ্চলের বাসিন্দারা দীর্ঘ সময় ধরে সাইরেন ও বাংকারের আশ্রয়ে দিন কাটাচ্ছেন। এর আগে 39তম ধাপে ইরানের সার্বভৌমত্বের ওপর মার্কিন ইসরায়েলি আগ্রাসনের জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে বহুমুখী ক্ষেপণাস্ত্র হামলা চালায় আইআরজিসি। শহীদ আমির মুসাভির স্মৃতিতে উৎসর্গ করা ওই অভিযানে খোররাম শহর ও ইমাদ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পারস্য উপসাগরীয় অঞ্চলের মার্কিন অবস্থানগুলো ধ্বংস করার দাবি করা হয়েছে। এছাড়া কৌশলগত হরমুজ প্রণালী বর্তমানে ইরানি নৌবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং মার্কিন বা তাদের মিত্রদের কোনো জাহাজকে সেখান দিয়ে পার হতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আইআরজিসি জানিয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই আক্রমণাত্মক অভিযান অব্যাহত থাকবে। ইরানের হামলায় ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র সংকটে উপসাগরীয় দেশগুলো। ইরানের সাথে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলো এক চরম সামরিক সংকটের মুখে পড়েছে। সাম্প্রতিক এক প্রতিবেদনে জানা গেছে, আকাশপথে ধেয়ে আসা ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোকাবিলায় ব্যবহৃত ইন্টারসেপ্টর প্রতিরোধক ক্ষেপণাস্ত্রের মজুদ এতটাই কমে গেছে, এখন দেশগুলো কোন লক্ষ্যবস্তুকে রক্ষা করবে আর কোনটিকে করবে না তা নিয়ে বাছবিচার করতে বাধ্য হচ্ছে। ওয়াশিংটনের ট্রাম্প প্রশাসন এই মুহূর্তে বৈশ্বিক অস্ত্র সংকটের অজুহাতে তাদের মিত্র দেশগুলো
দেশগুলোর বারবার করা পুনঃসরবরাহের অনুরোধে কার্যত কোনো সাড়া দিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। মিডল ইস্ট আইয়ের এক বিশেষ অনুসন্ধানে দেখা গেছে, যুদ্ধের শুরু থেকেই উপসাগরীয় রাষ্ট্রগুলো তাদের ভাণ্ডার পূর্ণ করার আবেদন জানালেও মার্কিন প্রশাসন সেই প্রক্রিয়ায় বাধা হয়ে দাঁড়িয়েছেন। পরিসংখ্যান বলছে, গত কয়েক মাসের উৎপাদিত সমরাস্ত্রের তুলনায় মাত্র কয়েক দিনে তার চেয়ে বহুগুণ বেশি অস্ত্র ব্যয় হয়েছে। গত 1 মার্চ দুবাইয়ের আকাশে ইরানি প্রজেক্টাইল ধ্বংসের যে দৃশ্য দেখা গিয়েছিল তা এই ভয়াবহ যুদ্ধের তীব্রতাকেই প্রকাশ করে। সরকারি তথ্যমতে যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত কেবল সংযুক্ত আরব আমিরাত 241টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 1385টি ড্রোন ধ্বংস করেছে। অন্যদিকে বাহরাইন 106টি ক্ষেপণাস্ত্র ও 177টি ড্রোন ঠেকানোর দাবি করেছে। সাধারণত একটি লক্ষ্যবস্তু ধ্বংস করতে অন্তত 2টি ইন্টারসেপ্টর ব্যবহারের প্রয়োজন হয়, যা দেশগুলোর অস্ত্রাগারকে দ্রুত শূন্য করে দিচ্ছে। বর্তমানে দেশগুলো থার্ড এবং প্যাট্রিয়টের মতো অত্যন্ত ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে, অথচ মার্কিন যুক্তরাষ্ট্রে বছরে মাত্র 600টির মতো প্যাট্রিয়ট প্যাক-3 ইন্টারসেপ্টর তৈরি হয়। এই সংকটের প্রভাব কেবল মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ নেই, এর রেশ ছড়িয়ে পড়েছে পূর্ব এশিয়া পর্যন্ত। চীনের সাথে ভূ-রাজনৈতিক লড়াইয়ের জন্য মোতায়েন করা প্রতিরক্ষা ব্যবস্থাগুলো এখন বাধ্য হয়ে মধ্যপ্রাচ্যে সরিয়ে নিতে হচ্ছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং ইতোমধ্যেই সিউলের আপত্তি সত্ত্বেও সেখান থেকে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে নেওয়ার খবর নিশ্চিত করেছেন। এমনকি তুরস্কের গুরুত্বপূর্ণ ন্যাটো রাডার ঘাঁটিকে কেন্দ্র করেও উত্তেজনা বাড়ছে, যেখানে পুরনো প্রতিরক্ষা ব্যবস্থার পরিবর্তে জার্মানি থেকে আনা উন্নত প্যাট্রিয়ট সিস্টেম মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে দীর্ঘদিনের নিরাপত্তা নির্ভরশীলতা এখন উপসাগরীয় দেশগুলোর জন্য বড় ধরনের ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে কিনা তা নিয়ে নতুন করে ভূ-রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। যে যুদ্ধবিমানের জন্য আক্ষেপ করছে আমেরিকা। মার্কিন বিমানবাহিনীর সমরাস্ত্র ভাণ্ডারে স্টেলথ রাডার ফাঁকি দিতে সক্ষম বিমানের আধিপত্য থাকলেও সম্প্রতি আলোচনায় উঠে এসেছে বোয়িংয়ের সেই পুরনো প্রজেক্ট F-15AC সাইলেন্ট ঈগল। প্রতিরক্ষা বিশ্লেষক জ্যাক বাগবি সাম্প্রতিক এক গবেষণায় দেখিয়েছেন কিভাবে 2009 সালের এই কনসেপ্টটি বর্তমান সময়ের যুদ্ধকৌশলে পুনরায় প্রাসঙ্গিক হয়ে উঠতে পারত। বিশেষ করে ইরান বা মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে, যেখানে আবার ফাঁকি দেওয়া এবং বিশাল পরিমাণ বোমা বহন করা উভয় সমান গুরুত্বপূর্ণ, সেখানে সাইলেন্ট ঈগল হতে পারত এক অনন্য সমাধান। আধুনিক যুদ্ধক্ষেত্রে পঞ্চম প্রজন্মের বিমানের প্রয়োজনীয়তা থাকলেও এই ভারী ফাইটারের উপযোগিতা নিয়ে নতুন করে কাটাছেঁড়া শুরু হয়েছে। সাইলেন্ট ঈগলের মূল বিশেষত্ব ছিল এর গঠনশৈলী, যা চতুর্থ প্রজন্মের একটি শক্তিশালী বিমানকে পঞ্চম প্রজন্মের স্টেলথ সক্ষমতা দেওয়ার চেষ্টা করেছিল। বোয়িংয়ের এই নকশায় ব্যবহার করা হয়েছিল কনফর্মাল ওয়েপন বে বা অভ্যন্তরীণ অস্ত্রাগার, যা সাধারণত F-35 মতো বিমানে দেখা যায়। এর ফলে বিমানের বাইরে মিসাইল ঝুলে থাকার বদলে পেটের ভেতরে লুকানো থাকত, যা রাডার সিগন্যালকে অনেকাংশেই বিভ্রান্ত করতে পারত। এছাড়া এর খাড়া লেজ বা ভার্টিক্যাল স্ট্যাবিলাইজারগুলোকে কিছুটা কোনাকুনি করে তৈরি করা হয়েছিল, যাতে শত্রুপক্ষের রাডার তরঙ্গ সরাসরি প্রতিফলিত হতে না পারে। তবে প্রশ্ন জাগতে পারে যে এত সব বিশেষত্ব থাকা সত্ত্বেও কেন এই বিমানটি শেষ পর্যন্ত আলোর মুখ দেখল না। মার্কিন বিমান বাহিনী সাইলেন্ট ঈগলের বদলে বেছে নিয়েছিল F-15EX ঈগল 2 নামক একটি আধুনিক কিন্তু নন স্টেলথ সংস্করণ। এর প্রধান কারণ ছিল সাইলেন্ট ঈগলের সীমিত স্টেলথ ক্ষমতা, যা কোনোভাবেই F-35-এর পূর্ণাঙ্গ অদৃশ্য হওয়ার সক্ষমতাকে টেক্কা দিতে পারছিল না। পেন্টাগন মনে করেছিল যে একটি পুরনো কাঠামোকে জোড়াতালি দিয়ে স্টেলথ বানানোর চেয়ে ডেডিকেটেড স্টেলথ বিমান এবং বিশাল অস্ত্রবাহী সাধারণ বিমানের সংমিশ্রণই হবে যুদ্ধের জন্য বেশি সাশ্রয়ী ও কার্যকর। ইরানের পর আমেরিকার জন্য বড় বিপদ চীন। বর্তমানের মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালীকে বিশ্বের জ্বালানি সরবরাহের প্রধান ধমনী হিসেবে বিবেচনা করা হলেও প্রতিরক্ষা বিশ্লেষক রুবেন এফ জনসন এক চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন। তার মতে, বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে তাইওয়ান প্রণালী কেবল একটি জলপথ নয়, বরং এটি বিশ্ব প্রযুক্তির কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। 2026 সালের মার্চ মাসে এসে দেখা যাচ্ছে, হরমুজ প্রণালীর সংকটের চেয়েও তাইওয়ানে চীনের সম্ভাব্য অবরোধ বিশ্ব অর্থনীতির জন্য অনেক বেশি বিধ্বংসী হতে পারে। বিশেষ করে অপারেশন এপিক ফিউরির দ্বিতীয় সপ্তাহে এসে এই শঙ্কা আরও ঘনীভূত হয়েছে, ফলে মার্কিন প্রশাসনের সামনে ভয়াবহ চ্যালেঞ্জ। পরিসংখ্যান অনুযায়ী যদি চীন তাইওয়ানকে আন্তর্জাতিক বাণিজ্য থেকে বিচ্ছিন্ন করে দেয়, তবে এক বছরেই বিশ্ব অর্থনীতির প্রায় $10.6 ট্রিলিয়ন ক্ষতি হতে পারে। এই বিপুল অঙ্কের অর্থ বিশ্ব জিডিপির প্রায় 9.6% সমান, যা যে কোনো বড় ধরনের মন্দার চেয়েও ভয়াবহ। তাইওয়ান প্রণালী দিয়ে বর্তমানে বিশ্বের মোট সামুদ্রিক বাণিজ্যের প্রায় 20% পরিচালিত
পরিচালিত হয়। ফলে এই পথে কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি হলে কেবল এশিয়ায় নয় বরং আমেরিকা ও ইউরোপের বাজারগুলোতেও পণ্যের হাহাকার শুরু হবে এবং সরবরাহ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়বে। এই সংকটের মূলে রয়েছে সেমিকন্ডাক্টর বা মাইক্রোচিপ শিল্পে তাইওয়ানের একক আধিপত্য। বর্তমানে বিশ্বের প্রায় 90% উন্নত মাইক্রোচিপ তৈরি হয় তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির কারখানায়। মানুষের দৈনন্দিন জীবনে ব্যবহৃত স্মার্টফোন, অটোমোবাইল থেকে শুরু করে উন্নত চিকিৎসা সরঞ্জাম সবকিছুর প্রাণভোমরা হল এই চিপ। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই সরবরাহ বন্ধ হলে গাড়ি বা ইলেকট্রনিক্স পণ্যের জন্য ক্রেতাদের মাসের পর মাস নয় বরং বছরের পর বছর অপেক্ষা করতে হতে পারে, যা বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতিকে আকাশচুম্বী করে তুলবে। অহসয় স্বীকারোক্তি, গোপনে পরাজয় মেনে নিল ইসরায়েল। চলমান যুদ্ধের মাধ্যমে ইরানের ধর্মীয় নেতৃত্বাধীন সরকারের পতন ঘটাবে এমন কোনো নিশ্চয়তা নেই। পর্দার আড়ালে ইসরায়েলি কর্মকর্তারা এই বাস্তবতা স্বীকার করে নিয়েছেন। একজন জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। একই সঙ্গে ইরানে চলমান বোমাবর্ষণের মধ্যেও কোনো গণ অভ্যুত্থানের লক্ষণ দেখা যাচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে। তবে ইসরায়েলের মূল্যায়ন, ওয়াশিংটন এখনও সংঘাত শেষ করার কাছাকাছি অবস্থায় নেই। ইসরায়েলের অন্তত দুজন উচ্চপদস্থ কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বহু জ্যেষ্ঠ সামরিক কমান্ডার নিহত হয়েছেন। এতে বহু বেসরকারি নাগরিকও প্রাণ হারিয়েছেন। অসংখ্য ঘরবাড়ি ও সরকারি ভবন ধ্বংস হয়েছে, যা ইরানিদের মধ্যে ক্ষতিকর ক্ষোভ সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ধারণা করেছিল তারা আক্রমণ শুরু করলেই ইরানিরা রাজপথে নেমে সরকার পতন ঘটাবে, কিন্তু আদতে তা হচ্ছে না। অর্থনৈতিক সংকট এবং সরকারের প্রতি নানা ইস্যুতে ক্ষোভ থাকলেও দেশের ক্রান্তিকালে ইরানি বর্তমান শাসকদেরই সমর্থন দিচ্ছেন। ফলে সরকার পতনের লক্ষ্য নিয়ে হামলা শুরু করলেও এখন অনেকটাই হার মেনে নিয়েছে ইসরায়েল। ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ বিমান হামলা শুরুর দিনই দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছিলেন, আমাদের যৌথ পদক্ষেপ সাহসী ইরানি জনগণকে তাদের ভাগ্য নিজের হাতে নেওয়ার পরিবেশ তৈরি করবে। গত মঙ্গলবার দেওয়া এক বিবৃতি নেতানিয়াহু আবারও বলেন, ইসরায়েলের লক্ষ্য ইরানি জনগণকে স্বৈরাচারের শৃঙ্খল থেকে মুক্ত হতে সহায়তা করা হলেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত তাদেরই নিতে হবে। তার এই আকুতি শুনে বিশ্লেষকরা মনে করছেন, ইরানের নিকট ভবিষ্যতে কোনো গণ অভ্যুত্থানের সম্ভাবনা কম। এদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনিকে শুরুতে দুর্বল আখ্যা দিলেও পরে তাকে নিয়ে বিশেষ কোনো মন্তব্য করেননি ট্রাম্প। ইরান যুদ্ধের ফলে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট এখন যুদ্ধ শেষের উপায় খুঁজছেন বলে মত বিশ্লেষকদের। চীন ইরানের বন্ধুত্বে ব্যর্থ হচ্ছে যুক্তরাষ্ট্র। গত 28 ফেব্রুয়ারি থেকে ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যে শুরু হওয়া অপারেশন এপিক ফিউরির বিধ্বংসী বিমান হামলার পরও থেমে নেই তেহরানের তেল বাণিজ্য। যুদ্ধের আগুনে যখন মধ্যপ্রাচ্যের আকাশ ও সমুদ্র তপ্ত, তখনও বেইজিংয়ের সাথে ইরানের জ্বালানি সম্পর্কের নাড়ি সচল রয়েছে। প্রতিরক্ষা বিশ্লেষক রুবেন এফ জনসনের সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে কিভাবে ইরান তার ডার্ক ফ্লিটের রহস্যময় জাহাজ বহরের মাধ্যমে হরমুজ প্রণালীর বাধা টপকে চীনে তেল পাঠাতে সক্ষম হচ্ছে। সরাসরি যুদ্ধের ময়দান থেকে আসা খবর অনুযায়ী গত 2 সপ্তাহে ইরান প্রায় 1,20,00,000 ব্যারেল অপরিশোধিত তেল হরমুজ প্রণালী দিয়ে পার করেছে। আশ্চর্যজনক বিষয় হল, এই বিপুল পরিমাণ তেলের প্রায় সবটুকুর গন্তব্য হিসেবে নথিপত্রে চীনের নাম উল্লেখ করা হয়েছে। যুদ্ধের কারণে যেখানে অন্যান্য দেশের জন্য এই নৌপথ ব্যবহার করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, সেখানে চীনের জাহাজগুলো এক ধরনের অলিখিত নিরাপত্তা কবচ নিয়ে যাতায়াত করছে বলে ধারণা করা হচ্ছে। তেহরানের পক্ষ থেকে বারবার হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হলেও বিশেষজ্ঞরা একে একটি আত্মঘাতী পদক্ষেপ হিসেবে দেখছেন। কারণ ইরানের নিজস্ব আমদানি রপ্তানির বড় অংশই এই প্রণালীর ওপর নির্ভরশীল। বিশেষ করে খাদ্যশস্যের মতো জরুরি পণ্য আমদানিতে এই পথটি তাদের জন্য অপরিহার্য। ফলে ইরান যদি পুরোপুরি এই পথ বন্ধ করে দেয়, তবে তারা নিজেদের অর্থনীতিকে আরও গভীর সংকটে ঠেলে দেবে এবং বেইজিংয়ের মতো শক্তিশালী মিত্রকেও অসন্তুষ্ট করবে। গোয়েন্দা তথ্য ও স্যাটেলাইট চিত্র বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ট্যাঙ্কার ট্র্যাকার্স জানিয়েছে, ধরা পড়া এড়াতে অনেক জাহাজ তাদের ট্রান্সপন্ডার বা অবস্থান শনাক্তকারী যন্ত্র বন্ধ করে দিয়ে অন্ধকারে চলাচল করছে। একেই বিশেষজ্ঞরা ডার্ক ফ্লিট বা ছায়াবহর বলে অভিহিত করছেন। এই কৌশলের মাধ্যমে ইরান আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও সামরিক নজরদারি এড়িয়ে চীনের বন্দরে তেল পৌঁছে দিচ্ছে। তবে এই লুকোচুরির খেলায় গত কয়েকদিনে অন্তত 10টি জাহাজ হামলার শিকার হয়েছে এবং বেশ কয়েকজন নাবিক প্রাণ হারিয়েছেন। সামরিক চাপের মুখে ইরান এখন তার তেল রপ্তানির কৌশলে কিছুটা পরিবর্তন এনেছে। দীর্ঘদিনের প্রধান তেল টার্মিনাল খার্ক আইল্যান্ড থেকে কার্যক্রম কমিয়ে তারা এখন
এখন ওমান উপসাগরের জাস্ক টার্মিনালকে বেশি ব্যবহার করছে। এই টার্মিনালটি কৌশলগতভাবে হরমুজ প্রণালীর বাইরে অবস্থিত হওয়ায় এখান থেকে তেল লোড করা কিছুটা নিরাপদ। সম্প্রতি একটি ইরানি জাহাজ এই জাস্ক টার্মিনাল থেকে প্রায় 20 লাখ ব্যারেল নিয়ে যাত্রা করেছে, যা গত 5 বছরের মধ্যে এই বন্দরে বড় ধরনের তেলের চালানের একটি অন্যতম উদাহরণ। বিশ্লেষকদের মতে চীনের জ্বালানি চাহিদা মেটানোই এখন তেহরানের জন্য টিকে থাকার প্রধান অবলম্বন। ইরান জানে যে চীনের অর্থনীতিকে তেলের যোগান দিয়ে সচল রাখতে পারলে বেইজিং আন্তর্জাতিক রাজনীতি তাদের পক্ষে শক্ত ঢাল হিসেবে কাজ করবে। অন্যদিকে চীনও এই উত্তাল সময়ে নিজেদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ইরানের সস্তা তেলের উপর অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়েছে। এই পারস্পরিক স্বার্থের কারণেই যুদ্ধের ভয়াবহতার মাঝেও সমুদ্রের এই লাইফলাইনটি বিচ্ছিন্ন হয়নি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক কমান্ডাররা পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রাখছেন। মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরীগুলো আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরে মহড়া চালিয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেও হরমুজ প্রণালী চীনের স্বার্থে আঘাত করা হবে একটি বড় কূটনৈতিক চকি। বেইজিংয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত এই তেল বাণিজ্য নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি, তবে তারা যে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং নিজেদের তেলের যোগান নিশ্চিত করতে পর্দার আড়ালে কাজ করছে তা স্পষ্ট।